আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদ এখন স্টুডিও থেকে আপনাদের শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি। আর পুরো সংবাদ জুড়েই আপনাদের সঙ্গে থাকব আমি সাইদুর রহমান। আশা করছি আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এখন সবার আগে শুনুন যথারীতি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ক্ষমতায় গেলে কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফে তারেক রহমানের ঘোষণা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে জনগণের সেবক হতে চান বললেন জামায়াত আমির। সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি। গণভোটে হাঁ বা না ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা, নির্বাচন কমিশনের নির্দেশনা জারি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ পদক 2025 প্রদান। বিপন্ন পরিবেশ সংরক্ষণে সচেতনতার তাগিদ। এবং সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ঢাকায় বিমানবন্দর থেকে শহর পরিবহন শেষে হাতিঝিলে এমফি থিয়েটারে গণসম্বর্ধনা। আমাদের সাফ ফুটসাল টুর্নামেন্ট শেষ করে আমরা আজকে দেশে পৌঁছেছি। আর আমাদের সাফ ফুটসালে 7টা দেশ ছিল ইনক্লুডিং বাংলাদেশ। আর আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও নিটোল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। ভ্রমণ পিপাসুদের জন্য অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশে মিনি ট্রেন চালুর খবর। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ধন্যবাদ প্রিয় দর্শক আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। এতক্ষণ সংবাদ শিরোনাম শুনলেন, চলুন যাওয়া যাক পুরো খবরে। আর এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই জাতীয় সংসদ নির্বাচন 2026 কাউন্টডাউন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে জনগণের সমর্থন পেয়ে ধানের শীষ ক্ষমতায় আসলে পদ্মা ব্যারেজ নির্মাণ এবং বরেন্দ্র প্রকল্পের কাজ চালু করা হবে। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠের জনসভায় তিনি আরও বলেন, কৃষকদের জন্য সুদসহ 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করবে বিএনপি। একটি মহল নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছে। 12ই ফেব্রুয়ারি নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। প্রিয় দর্শক, রাজশাহী থেকে জয়দেবের ভিডিও চিত্রে আরও জানাচ্ছেন মইনুল হাসান। পদ্মার নীল জলরেখা ছুঁয়ে আসে রাজশাহীর বাতাস। আমের মুকুলে গ্রান, লাল মাটির পথ আর সংগ্রামী মানুষের শহর রাজশাহী। সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহের পর এবার বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ পদ্মা নদীর পারের শহর রাজশাহীতে। সমাবেশ শুরুর কয়েক ঘন্টা আগেই মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আশেপাশের জেলা ও বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে জড়ো হয়। জনতার ঢল, স্লোগানের গর্জন আর উত্তাল আবেগে পুরো সমাবেশ মাঠ রূপ নিয়ে সমুদ্রে। এই জনসভায় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি সংসদীয় আসনের নেতাকর্মীরা অংশ নেন। দীর্ঘ 22 বছর পর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে সমাবেশে তারেক রহমান আসেন দুপুর 2টায়। এর আগে বেলা 12টায় রাজশাহীতে পৌঁছে শাহ মাকদুদ রহমতুল্লাহের মাজার জিয়ারত করেন। সমাবেশ মঞ্চে নেতারা ছাড়াও তার সহধর্মিণী জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এই নগরীতে বহু শিক্ষিত, উচ্চশিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থানের অভাবে ঘরে বসে আছেন। ঠিক, পদ্মা ব্যারেজ যদি ইনশাল্লাহ আমরা তৈরি করতে পারি, এলাকার মানুষের, পুরাই এলাকার মানুষের উপকার হবে। রাজশাহী শহর, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ সবাই ইনশাল্লাহ আমরা পদ্মা ব্যারেজের কাজে হাত দিব। তারেক রহমান বলেন, উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে বাংলাদেশ। 10,000 টাকা পর্যন্ত যাদের কৃষি ঋণ এই মুহূর্ত পর্যন্ত আছে, ইনশাল্লাহ
আগামী 12 তারিখে ধানের শীষ বিজয়ী হয়ে সরকার গঠন করলে আমরা 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ মওকুফ করব ইনশাআল্লাহ। ভেতরে ভেতরে ষড়যন্ত্র করছে কিভাবে এই নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করা যায়, কিভাবে বাধাগ্রস্ত করা যায়। আজ এখানে হাজার লক্ষ মানুষ যারা আপনারা উপস্থিত হয়েছেন, আপনারা সহ আপনারা যত মানুষের সাথে দেখাবে প্রত্যেককে বলবেন যে আগামী 12 তারিখে নির্বাচন যাতে কেউ বানচাল করতে না পারে সেজন্য সকলকে সতর্ক থাকতে হবে, সকলকে সজাগ থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা যদি জনগণ যদি 12 তারিখে সজাগ থাকে, জনগণ যদি 12 তারিখে সতর্ক থাকে, 13 তারিখ থেকে শুরু হবে জনগণের দিন ইনশাআল্লাহ। নির্বাচন প্রচারণার অংশ হিসেবে রাজশাহীতে জনসভায় বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি দেশে সুশাসন প্রতিষ্ঠা, কর্মসংস্থান সৃষ্টি ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠ থেকে মনুর হাসান, চ্যানেল আই। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে দেশের মালিক নয়, জনগণের সেবক হতে চান তিনি। সকালে জামায়াতের আমির ঢাকা 15 আসনে মিরপুর 10 নম্বর প্রধান নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেন তিনি। পরে রাজধানী কারওয়ান বাজারে ঢাকা 12 আসনে নির্বাচনী জনসভায় বলেন, সিন্ডিকেট ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এ কাজে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি তারাও মাঠে নামবেন বলে ঘোষণা দিয়েছেন। সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে যুবকদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, বেকার ভাতা নয়, যুবক যুবতীদের দক্ষ কারিগর হিসেবে গড়ে তোলার পাশাপাশি কর্মক্ষেত্র সহ সব জায়গায় নারীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। নির্বাচনে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। আগামী 12 তারিখ আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ বাংলাদেশ নির্বাচনী 11 দলীয় ঐক্যজোটের প্রার্থীদেরকে ইনশাআল্লাহ নির্বাচিত করবে। আমরা আশাবাদী 13 তারিখ থেকে বাংলাদেশের চিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। সে নির্বাচন সেই ফলাফল বার্তা দেবে যে এরা কোনো চাঁদাবাজি করে না এবং কোনো চাঁদাবাজি বরদাস্ত করবে না। সাথে সাথে 90% চাঁদাবাজের হাত অবশ হয়ে যাবে। বাকি 10% যারা থাকবে ওদেরকে বুঝাবো, বুঝ না মানলে যা করা দরকার তাই করা হবে। ডক্টর শফিকুর রহমান জামায়াতের আমির কথা বলছিলেন। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার সকাল 8টায় রাজধানীর বসুন্ধরায় আমিরের রাজনৈতিক কার্যালয়ে আসেন তিনি। আগামী নির্বাচনে ক্ষমতায় যেই আসুক তার সাথেই মার্কিন যুক্তরাষ্ট্র কাজ করবে বলে বৈঠকে জানিয়েছেন রাষ্ট্রদূত। একই সাথে বৈঠকে বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা হয়েছে। এরপর বৈঠক করেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। বিস্তারিত তাফিমুল ইসলামের রিপোর্টে। বৈঠকের নির্ধারিত সময় সকাল 8টা হলেও 10 মিনিট আগেই রাজধানীর বসুন্ধরায় জামায়াতে ইসলামের আমিরের রাজনৈতিক কার্যালয়ে আসেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। 4 সদস্যের প্রতিনিধি দল নিয়ে মার্কিন এই কূটনীতিক জামায়াতের আমিরের সঙ্গে বৈঠক করেন প্রায় 1 ঘন্টা। সকাল 9টার পর বৈঠক শেষে বের হন মার্কিন রাষ্ট্রদূত। এরপর সকাল 9:30টায় আসেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। প্রায় 30 মিনিট বৈঠক হয় তাদের। জামাতের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। আলোচনায় কি কথা হয়েছে তা জানান তিনি। আলোচনায় বিষয় মূলত নির্বাচন জিজ্ঞেস করেছেন, নির্বাচনের অবস্থা কি, পরিবেশটা কি, আমাদের প্রস্তুতি কি। তিনি নির্বাচন কমিশন সহ অন্যান্য স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছেন, তার কিছু অভিমত তিনি ব্যক্ত করেছেন, আমাদের ব্যাপারে তিনি জানতে চেয়েছেন। তো আমরা বলেছি যে নির্বাচনের জন্য পরিবেশ, এটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা, সেটি আমরা এখন দেখতে পাচ্ছি না। এছাড়াও বাংলাদেশের সংস্কারের যে বিষয়গুলো তারা জানতে চেয়েছেন, সামনে যে নির্বাচনের পাশাপাশি গণভোট যেটি হবে সেই বিষয়ে আমাদের অবস্থানটা জানতে চেয়েছেন। ক্ষমতায় গেলে জামায়াতে ইসলামী কেমন সরকার গঠন করবে তাও জানতে চেয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। আমরা সরকারে আসলে আমরা যে বলেছি যে সবাইকে নিয়ে আমরা ইনক্লুসিভ সরকার গঠন করব, সে বিষয়টির বিষয় তারা বুঝতে চেয়েছেন যেটা আসলে কি। পরবর্তীতে সরকার কি হতে পারে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলেছেন এবং যারাই আসুক না কেন তাদের সাথে তারা কাজ করতে চান। এহসানুল মাহবুব জুবাইর বলেন, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারও সাম্প্রতিক বিভিন্ন বিষয় নিয়ে জামায়াতে ইসলামের কাছে জানতে চেয়েছেন।
বৈঠক শেষে রাজধানীর মিরপুর 10 নম্বরে ডিজিটাল ক্যাম্পেইনের জন্য মাল্টিমিডিয়া বাস উদ্বোধন করেন জামায়াতের আমির। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকার মনে করছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী সমর্থকরা সহাবস্থানী থেকে নির্বাচনী প্রচারে ব্যস্ত রয়েছেন। 2014 সালের নির্বাচনের তুলনায় এখন পর্যন্ত সহিংসতা বেশ কম। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেছেন, শেরপুর ঘটনায় আইনগত সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের। প্রিয় দর্শক, দেখুন সহকর্মী মোস্তফা মল্লিকের রিপোর্টটি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে 11টি এজেন্ডা ছিল। বৈঠকের বিস্তারিত জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলনে জানানো হয়, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানি প্রতিরোধ অধ্যাদেশ 2026 নীতিগত অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। পারিবারিক সহিংসতা প্রতিরোধ অধ্যাদেশ জাতীয় ক্রিয়া পরিষদ অধ্যাদেশের খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন পেয়েছে। বৈঠকে প্রতি বছর 26শে মার্চকে বিএনসিসি ডে হিসেবে ঘোষণার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। প্রেস সচিব বলেন, এর আগের নির্বাচনের তুলনায় এবার রাজনৈতিক দলগুলোর মধ্যে সহিংসতা বেশ কম। আমরা মনে করছি রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনো যথেষ্ট সহিষ্ণুতা আছে। বাট আপনি দেখেন, ইলেকশন ক্যাম্পেইন শুরু হয়েছে 22শে জানুয়ারি, আজকে 29, 8 দিনের মতো। তো এইখানে তো আপনারা দেখছেন যে যেই ঘটনা ঘটছে, সোফার আমাদের পুলিশের হিসাবে মারা গিয়েছেন 4 জন। আপনি যদি এটা কম্পেয়ার করেন আগের ইলেকশনগুলোর সাথে, 2014 সালের 5ই জানুয়ারি যে ইলেকশন হলো, তার আগের আপনি যদি ইলেকশনের সহিংসতা দেখেন, ওই ইলেকশনে 115 জন মারা গিয়েছিল। উপপ্রেস সচিব বলেছেন, শেরপুরের ঘটনা খুবই গুরুত্ব দিয়ে দেখছে সরকার। অপরাধী যেই হোক, রেহাই নেই বলে মন্তব্য করেন তিনি। ঘটনা তদন্ত করে যারা এই ঘটনায় দায়ী তাদেরকে চিহ্নিত করে যত দ্রুত সম্ভব তাদেরকে গ্রেপ্তার করা যায় সে বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশ কাজ শুরু করেছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক পর্যায়ের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে উপদেষ্টা পরিষদের বৈঠকে জাতিসংঘের নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর আচরণ ও শাস্তি বিরোধী কনভেনশনের একটি ধারার আওতায় বাংলাদেশের দেয়া ঘোষণা প্রত্যাহারের অনুমোদন দেয়া হয়েছে। এই অনুমোদনের কারণে নাগরিকরা রাষ্ট্র কর্তৃক গুম বা আইন পরিপন্থী কাজের ক্ষতিপূরণ পাওয়ার অধিকার পাবে। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বাড়ি ডিজাইন তো হলো, কিন্তু কোন রড দিয়ে বাড়ি বানাবো? অবশ্যই আকিজ ইস্পাত, কারণ ভালো মানের 500W রডের ইল্ড স্ট্রেংথ 500 MPa, টেনসাইল স্ট্রেংথ 625 MPa আর সর্বোচ্চ গুণগত মানের আকিজ ইস্পাতের টেনসাইল স্ট্রেংথ 700 MPa, অর্থাৎ ভালো মানের রডের থেকেও 12% বেশি। বুঝেছি, এখনই অর্ডার করছি অধিক শক্তিশালী আকিজ ইস্পাত। আকিজ ইস্পাত, কমিটেড টু কোয়ালিটি। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিন অনুষ্ঠেয় গণভোট নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীরা হ্যাঁ অথবা নায়ের পক্ষে কোনো ধরনের প্রচারণায় অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশন এ নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার এ বিষয়ে একটি বিশেষ নির্দেশনা জারি করেছে নির্বাচন কমিশনার সচিব। ইসির নির্দেশনায় বলা হয়েছে, গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ RPO 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি গণভোট বিষয়ে জনগণকে কেবল অবহিত বা সচেতন করতে পারবেন। তবে তিনি কোনোভাবেই গণভোটে হ্যাঁ অথবা নায়ের পক্ষে ভোট প্রদানের আহ্বান জানাতে পারবেন না। ইসি জানায়, 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। নির্দেশনায় আরও বলা হয়েছে, উল্লেখিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। রোহিঙ্গা সংকটের একমাত্র টেকসই সমাধান হলো প্রত্যাবাসন, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR এর নবনিযুক্ত কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আইভো ফ্রেজেনকে একথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, 1 মিলিয়নের বেশি রোহিঙ্গা শরণার্থীর দীর্ঘমেয়াদী অবস্থান কোনো সমাধান হতে পারে না। সমস্যার সূত্রপাত মিয়ানমারে, তাই সমাধানও সেখান থেকেই আসতে হবে। সাক্ষাতে ইউএনএইচসিআর এর প্রতিনিধি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে আন্তর্জাতিক সহায়তা তহবিলের গুরুতর ঘাটতির বিষয়টি তুলে ধরেন। পাশাপাশি ক্যাম্পগুলোতে আত্মনির্ভরতা এবং জীবিকা ভিত্তিক সুযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি। সরকার প্রাণীকুলে লাল তালিকা হালনাগাদ প্রকল্পের কাজ শুরু করেছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, বন্যপ্রাণী সংরক্ষণ তালিকা তৈরির পাশাপাশি তাদের আবাসস্থল সংরক্ষণ প্রয়োজন। জাতীয় বন্যপ্রাণী লাল তালিকা নীতি নির্ধারণের জন্য IUCN সুপারিশ হিসেবে কাজ করবে জানান কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বিপাশা এস হোসেইন। আরও জানাচ্ছেন সৈয়দ মাধি অদিত। হুমকিতে পড়েছে বাংলাদেশের বন, জলাভূমি ও উপকূলীয় অঞ্চলের প্রাণীকুল। এমন বাস্তবতায় প্রাণী সংরক্ষণের রেড লিস্ট হালনাগাদকরণ শীর্ষক কর্মশালা আলোচনায় মাঠ পর্যায়ের গবেষণা ও বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে বিভিন্ন প্রাণী প্রজাতির বর্তমান অবস্থার বিশ্লেষণ তুলে ধরা হয়। রেড লিস্ট হালনাগাদের মাধ্যমে সংরক্ষণ কার্যক্রমের অগ্রাধিকার নির্ধারণ, বন ব্যবস্থাপনা জোরদার এবং নীতি নির্ধারণে জীববৈচিত্র্য সুরক্ষা আরও কার্যকরভাবে যুক্ত করা সম্ভব হবে বলে মত দেন বক্তারা। এই তালিকাটি আমাদের জন্য একটি সতর্ক বার্তা। আমরা IUCN হচ্ছে আমাদের পার্টনার, যেহেতু ওনাদের মেথোডোলজি, স্ট্যান্ডার্ড এবং এক্সপার্টাইজ আমরা চাই, সেজন্য উইথ ক্লোজ কোলাবোরেশন উইথ ফরেস্ট ডিপার্টমেন্ট। এই সময় বন্যপ্রাণীর প্রতি সামাজিক সহনশীলতা এবং ইতিবাচক মূল্যবোধ গড়ে তোলার উপর জোর দেন সংশ্লিষ্টরা। বন বিভাগের প্রতি অনুরোধ থাকবে, বিশেষজ্ঞদের প্রতি অনুরোধ থাকবে যে বন্যপ্রাণীর জন্য কম্প্যাশন জাগিয়ে তুলতে, তার জন্য মায়া জাগিয়ে তুলতে বন্যপ্রাণী আইনটা সম্পর্কে মানুষকে সচেতন করতে কোথায় কোথায় সচেতনতামূলক কী ধরনের মেটেরিয়াল ডেভেলপ করা যায় এবং ডিসিমিনেট করা যায়, এটা যদি আপনারা একটু বন বিভাগকে জানাতে পারেন, এই টাকার একটা বড় অংশ কিন্তু আসলে বন্যপ্রাণীর কাজে আমরা ব্যবহার করতে পারি। রেড লিস্টকে বলা হয় দ্য ব্যারোমিটার অফ লাইফ, যেটা আপনার প্রাণীকুল এবং উদ্ভিদকুলের উপরে যেসব প্রেশার পড়ছে, সেই প্রেশার কোথায় কোথায় ক্রিয়েট হচ্ছে, কিভাবে ক্রিয়েট হচ্ছে, সেটার একটা ইন্ডিকেশন দেয় এবং সেটা থেকে অনেক ধরনের কনজারভেশন পলিসি ডিসিশনস নেওয়া যায়। সো আমি মনে করি এটা একটা কম্পাসও কনজারভেশনের জন্য। দিনব্যাপী এই কর্মশালায় নীতি নির্ধারক, বিজ্ঞানী, গবেষক, শিক্ষাবিদ এবং সংরক্ষণ অনুশীলনকারীদের অংশগ্রহণে 9টি ট্যাক্সোনমিক দলের মধ্যে প্রযুক্তিগত আলোচনা হয়। সৈয়দ মাদি অদিত, চ্যানেল আই, ঢাকা। প্রতি বছরে ধারাবাহিকতায় এবারও দেশের প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে বিশেষ অবদান রাখায় প্রকৃতি সংরক্ষণ পদক 2025 প্রদান করেছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। চ্যানেল আই জমকালো আয়োজনে অংশ নেন পরিবেশপ্রেমী এবং বিশিষ্টজনসহ নীতি নির্ধারকরা। বিপন্ন পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক সচেতনতার পাশাপাশি সীমাবদ্ধতা এবং সম্ভাবনার বার্তা উঠে আসে অনুষ্ঠানে। দেখুন আফরোজা হাসির রিপোর্টে। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের 17 বছরে পদার্পণ ও 14তম প্রকৃতি সংরক্ষণ পদক প্রদান উপলক্ষে চ্যানেল আইয়ের চেতনা চত্বরে বর্ণিল আয়োজন। প্রামাণ্যচিত্রে তুলে ধরা হয় পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বপ্নযাত্রার নানা কর্মকাণ্ড। পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সার্বিক সচেতনতার তাগিদ দেন প্রকৃতিবন্ধু বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। এই ভবিষ্যৎ নির্মাণে আমরা একসাথে সকলে কাজ করব, এই অঙ্গীকারই থাক আজকে। এবং আমরা যখনই এগিয়ে আসব, এই দেশটা ভালো থাকবে, আমরা ভালো থাকব, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকবে।
অনুষ্ঠানে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের নতুন সংযোজন পিওজে মিউজিক ক্লাবের নতুন গান বৃক্ষমায়ার প্রিমিয়ারের পাশাপাশি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করেন অতিথিরা। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, প্রকৃতি সংরক্ষণ পদক 2025 নিয়ে বিশেষ আয়োজনের প্রথম পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। প্রথমবার আয়োজিত সাফ নারী ফুটসালে শিরোপা জেতা বাংলাদেশ নারী ফুটসাল দল ব্যাংকক থেকে ঢাকায় পৌঁছেছেন। বিমানবন্দরে ভক্তরা স্বাগত জানিয়েছেন তাদের। এরপর ছাদখোলা বাসে সাবিনাদের নিয়ে যাওয়া হয় হাতিরঝিলের এমপি থিয়েটারে। প্রিয় দর্শক, শিরোপাজয়ী দলের সঙ্গে থাকা রিপোর্টার তানভীর আহমেদ জানাচ্ছেন সর্বশেষ পরিস্থিতি। নিউজ স্টুডিও থেকে আমি সাইদুর রহমান বলছি। তানভীর, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সাফজয়ী নারী ফুটসাল দলকে নিয়ে ভক্তরা কতটা উচ্ছ্বসিত, আপনি যদি আমাদের সবিস্তারে একটু জানান। সাইদুর, আপনি একটু আগেই দেখেছেন যে আমরা দর্শকদের সাথে কথা বলছি। দর্শকরা এখানে সাফজয়ী নারী টিমকে সম্বর্ধনা দেওয়ার জন্য তারা এখানে এয়ারপোর্টে অপেক্ষা করছেন। তাদেরকে উচ্ছ্বাসের সম্বর্ধনা দিয়েছেন এবং সাফজয়ী দল এখন হাতিরঝিল এমপি থিয়েটারের উদ্দেশ্যে রওনা করেছে। তারা নেমে সাবিনারা জানিয়েছেন, মিডিয়ার সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন যে এই জয় তারা উচ্ছ্বাসিত এবং এই সাফল্য তারা ধরে রাখতে চায়। এই মুহূর্তে তারা হাতিরঝিল এমপি থিয়েটারে নিয়ে যাওয়া হবে, সেখানে সংবর্ধনা দেওয়া হবে। মিডিয়ার সাথে খুব একটা কথা বলতে পারেনি আনুষ্ঠানিকভাবে। ওই হাতিরঝিলের এমপি থিয়েটারে গিয়েই তারা মিডিয়ার সাথে কথা বলবে। আরেকটু জানিয়ে রাখছি, এর আগে সাফজয়ী নারী টিমকে দুবার যারা সাফজয়ী জিতেছিল তাদেরকে ছাদখোলা বাসে তাদেরকে সম্বোধনা দিয়েছিল 2022 এবং 24 সালে। আজকেও তারা ফুটসালের প্রথম আসরও শুরু হয়েছে। সেই সাফে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরেছেন। এর মধ্যে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন। নারীদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা ছিলেন, 14টি গোল করে সর্বাধিক গোলদাতা হয়েছেন সাবিনা। আর দ্বিতীয় সর্বাধিক গোলের রেকর্ডও কিন্তু বাংলাদেশের দখলে। তো এখনই বলা যায় আমরা পরবর্তীতে হাতিরঝিল এমপি থিয়েটারে যাব, সেখানে গিয়ে সংবর্ধনা হবে। আপনাদের বিস্তারিত সেখান থেকে জানিয়ে দেব। তানভীর, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমবার আয়োজিত সাফ নারী ফুটসাল দল শিরোপা জিতে সন্ধ্যায় ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছে। সাবিনা আক্তারের নেতৃত্বে শিরোপা জেতা দলকে আন্তরিক সম্বর্ধনা স্বাগত জানিয়েছে দেশের ভক্তরা। ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভালোবাসায় সিক্ত আবেগ আপ্লুত ফুটসাল জয়ী নারী দল সবার কাছে আগামীর জন্য দোয়া চেয়েছেন ও কৃতজ্ঞতা জানিয়েছেন। আমাদের সাফ ফুটসাল টুর্নামেন্ট শেষ করে আমরা আজকে দেশে পৌঁছেছি। আর আমাদের সাফ ফুটসালে 7টা দেশ ছিল, ইনক্লুডিং বাংলাদেশ। আর আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন যাতে আমরা ফুটসালটা আরো সামনে আগায় নিয়ে যেতে পারি। সাফ নারী ফুটসাল দলকে আমাদের অনেক অভিনন্দন। আমার হাতে আরও খবর আছে প্রিয় দর্শক, দেখতে থাকুন চ্যানেল আই সংবাদ। এবারে বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন, যুক্তরাষ্ট্রে যে কোনো হামলার শক্তিশালী জবাব দিতে প্রস্তুত ইরানের দাবি। তেহরানে অভিযানের জন্য আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেবে না সৌদি আরব। বিরতির পর ফিরে এলাম আমি সাইদুর রহমান। ধন্যবাদ প্রিয় দর্শক আবারও চ্যানেল আই সংবাদে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, দৃষ্টি দেব আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ার করে বলেছেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সম্ভাব্য যে কোনো হামলার তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে প্রস্তুত তার দেশ। যুক্তরাষ্ট্রের শক্তিশালী নৌবহর তেহরানের দিকে এগুচ্ছে। ট্রাম্পের এই হুমকির জবাবে আরাগচি একথা জানান। এবারে নিটোল টাটা বিশেষ সংবাদ। এবারে অস্ট্রেলিয়ার খবর। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রদেশের ছোট শহর হকর্টে মিনি ট্রেন প্রেমীদের জন্য এক বিশেষ আকর্ষণীয় ট্রেনের আগমন ঘটেছে।
দর্শকরা এই বিশেষ ট্রেনে চড়ে বেশ আনন্দিত। কেউ বলছেন এগুলো খুব দ্রুত চলে, আবার কেউ অবকাঠামোর বিশালতা দেখে চমকে উঠেছেন। প্রিয় দর্শক, এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে একটি মহল ইচ্ছাকৃতভাবে নানা গুজব ছড়াচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। গুজবের বিষয়ে নিজের এবং কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান জানাতে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন। গভর্নর বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক নিয়ে যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে তারা কোনোভাবেই সফল হবে না। আমানতকারীরা ধীরে ধীরে তাদের সব টাকা ফেরত পাবেন বলেও আশ্বস্ত করেন তিনি। সম্মিলিত ইসলামী ব্যাংকে বেশি টাকার আমানতকারীরা তাৎক্ষণিকভাবে মোট টাকার 40% ঋণ নিয়ে হিসাবে তুলে নিতে পারবেন বলেও জানান গভর্নর। এমনকি গ্রাহকদের সেবার ফেব্রুয়ারি থেকে হটলাইন চালুর খবর জানান তিনি। প্রিয় দর্শক, থাকুন চ্যানেল আইর সঙ্গে, ফিরছি একটু পরে আরও খবর নিয়ে। আবারও বিরতি, আর বিরতির পর যা দেখতে পাবেন। প্রিয় দর্শক, সবশেষ খবরগুলো নিয়ে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। আপনাদেরকে আরেকবার স্বাগত জানাচ্ছি। এবারে খেলার খবর। প্রিয় দর্শক, এই ছিল আপনাদের জন্য আমাদের সকল আয়োজন। তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনাম আরও একবার। ক্ষমতায় গেলে কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত ঋণ মওকুফে তারেক রহমানের ঘোষণা। নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে সতর্ক থাকার আহ্বান। নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে জনগণের সেবক হতে চান বললেন জামায়াত আমির। সিন্ডিকেট ও চাঁদাবাজির বিরুদ্ধে হুঁশিয়ারি। গণভোটে হাঁ বা না ভোটের পক্ষে প্রচার চালাতে পারবেন না সরকারি কর্মকর্তারা, নির্বাচন কমিশনের নির্দেশনা জারি। প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের উদ্যোগে প্রকৃতি সংরক্ষণ পদক 2025 প্রদান। বিপন্ন পরিবেশ সংরক্ষণে সচেতনতার তাগিদ। এবং সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়ন বাংলাদেশ দল ঢাকায়। বিমানবন্দর থেকে শহর পরিবহন শেষে হাতিঝিলে এমপি টাওয়ারে গণসম্বর্ধনা। আমাদের সাফ ফুটসাল টুর্নামেন্ট শেষ করে আমরা আজকে দেশে পৌঁছেছি। আর আমাদের সাফ ফুটসালে 7টা দেশ ছিল, ইনক্লুডিং বাংলাদেশ। আর আমরা চ্যাম্পিয়ন হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ চ্যানেল আই সংবাদ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর ভালো রাখবেন সবাইকে।